সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আই হোপ তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, খুব জোরালো চলছে এবং তোমরা আশা করছি মন দিয়ে পড়াশোনা করছো। তো যেমন তোমরা সবাই জানো যে এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট, এবং আমাদের সবারই স্বপ্ন থাকে যে না রেলের একটা চাকরি পেতেই হবে। তো সেরকমই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির আমরা জানি ভ্যাকেন্সি বেরিয়েছে। আই হোপ তোমরা ফর্ম ফিল আপও করে নিয়েছো। লাস্ট আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিও তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে এই রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন করার টাইম টেবিল তোমাদের কি হওয়া উচিত, কোন টপিককে কোন সাবজেক্টকে বেশি টাইম দিতে হবে, কোথা থেকে পড়তে হবে, সব কিছু আমি আগের ভিডিওতে তোমাদেরকে অলরেডি ইনফর্ম করেছিলাম। তো যারা এখনো অবধি সেই ভিডিওটা দেখোনি, আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে ভিডিও সেকশনে কিন্তু তুমি সেই ভিডিওটাকে পেয়ে যাবে। তো দেখো, মূলত আজকের যে ভিডিওটা, এই আজকের ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে ডিসকাশন করব যে রেলওয়ে গ্রুপ ডিতে কোন কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে। এই ডেটাটা যেটা রয়েছে সম্পূর্ণ বেস্ট অফ এতদিন ধরে যে গ্রুপ ডি পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার ডেটা অনুযায়ী কিন্তু এই ভিডিওটা, এই স্লাইডসগুলো বলতে পারো বা সেই ডেটাগুলোকে শোকেস করা হয়েছে, ঠিক আছে। তো নট অনলি ম্যাথস, এছাড়াও রিজনিং এর ব্যাপারে তোমাদেরকে বলবো, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিসকাশন করব। তো এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি কিন্তু ভিডিওটাকে তোমরা সবাই দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম জিনিস দেখো, আমি তোমাদের জন্য ম্যাথ নিয়ে শুরু করছি, ঠিক আছে। বিকজ ম্যাথে সবারই মূল একটু আধটু ভয় থাকে। প্রথম কথা হচ্ছে, দেখো স্যার ম্যাথে কটা কোশ্চেন আসবে, এটা অনেকের ডাউট থাকে। দেখো 25টা কোশ্চেন আমাকে করতে হবে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এই 25টার মধ্যে আমার অ্যাডভান্স ম্যাথও থাকে, প্লাস আমার অ্যারিথমেটিকও থাকে, ঠিক আছে। তো এই মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমাদের অঙ্কটা ফ্রেম হয়, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এই অ্যারিথমেটিকের যদি আমি কথা বলি, সেখানে আমাদের ফাউন্ডেশন চ্যাপ্টার কি, যে যার ওপর সম্পূর্ণ অ্যারিথমেটিক দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ অ্যান্ড রেশিও বলতে পারো, ঠিক আছে। পার্সেন্টেজ, রেশিও, এছাড়া হচ্ছে তুমি বলতে পারো ক্যালকুলেশন, ঠিক আছে। এগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল বলছি। দেখো এখানে হয় তুমি দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ থেকে 2 থেকে 3খানা কোশ্চেন আসতে পারে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 2 থেকে 3খানা কোশ্চেন আসতে পারে। তো আমি তোমাদেরকে এই জন্য এটা বলছি যে এটা কেন ফাউন্ডেশন চ্যাপ্টার, তার পেছনে কারণ হচ্ছে যে শুধুমাত্র আমি এইটা দেখবো না যে এই স্পেসিফিক চ্যাপ্টার থেকে 2 3 করে কোশ্চেন আছে, তা কিন্তু আমি দেখবো না। আমাকে পার্সেন্টেজ রেশিওর কনসেপ্ট 110% ক্লিয়ার হতে হবে, যাতে কিনা এর কনসেপ্ট অ্যাপ্লাই করে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন সিম্পলিফিকেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর গিয়ে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। তারপর গিয়ে তোমার হয়ে গেল স্পিড টাইম ডিস্টেন্স। এই সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে যখন আমরা নিউমেরিক্যালস করি শর্টকাটে, তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ এবং রেশিওর কিন্তু সবসময় ইউটিলাইজেশন করতে হবে। তো এই জন্য আমি আবারও বলছি, তোমরা কিন্তু দেখবে না যে কটা কোশ্চেন আসবে, তোমরা কিন্তু মন দিয়ে সবার আগে পার্সেন্টেজ রেশিওর কনসেপ্টটা ক্লিয়ার করে দাও একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে। চলো দ্বিতীয়তে আসা যাক। তো আমাদের হয়ে গেল যে পার্সেন্টেজ এবং রেশিওর থেকে ম্যাক্সিমাম, যদি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওরিয়েন্টেড কোশ্চেন বলি, সেটা ম্যাক্সিমাম 2 থেকে 3খানা আসবে। তারপর গিয়ে কি প্রফিট লস, এটাও তোমার 2 থেকে 3খানা কোশ্চেন আসতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্কেরও 2 থেকে 3খানা কোশ্চেন পারে। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখো এখনকার দিনে যে জিনিসটা খুব বেশি ট্রেন্ডিং যাচ্ছে, যে সিম্পল ইন্টারেস্ট থেকে বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দুটো মিলিয়ে একটা কোশ্চেন এলো। এবং স্যার দুটো মিলিয়ে একটা কোশ্চেন আসা মানে কি, এখনকার দিনে জেনারেলি দেখবে যে এমন কোশ্চেন করছে যেই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাকে বোথ সিআই অ্যান্ড এসআই অ্যাপ্লিকেশন বা কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এমন টাইপের কোশ্চেন এখনকার দিনে করছে যে কোশ্চেনের মধ্যে বোধ তোমার সিআই আর এসআর তুমি কনসেপ্ট জানতে পারবে, ঠিক আছে, বা তুমি কনসেপ্ট জানো তারপরেই কোশ্চেনটা সলভ করতে পারবে। এই জন্য আমি ধরে রাখছি যে সিম্পল এবং কম্পাউন্ড মিলিয়ে ঝুলিয়ে 1 থেকে 2খানা কোশ্চেন আসবে, বাট যেই কোশ্চেনই আসুক না কেন সেটা দুটোতেই কনসেপ্টই ইউজ হবে, ঠিক আছে। পরবর্তী দেখো, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে টাইম, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্টিম এবং ট্রেন, এই সবকটা তুমি ধরে রাখো এর মধ্যেই রয়েছে। এই সবকটা ধরে রাখো তুমি এর মধ্যেই রয়েছে, বিকজ টাইম স্পিড ডিস্টেন্স হচ্ছে মেন চ্যাপ্টার, এরই অ্যাপ্লিকেশন চ্যাপ্টার হয় তোমার বোট অ্যান্ড স্ট্রিম এবং তোমার ট্রেন, ঠিক আছে। তো এখানে আমি যেটা দিয়েছি যে 2 থেকে 3খানা কোশ্চেন
এই কোশ্চেনগুলোই আসবে। এবার দেখো এমন কোনদিনও ভাববে না যে স্যার স্পিড টাইম ডিস্টেন্স একটা কোশ্চেন হলো, ট্রেনের একটা কোশ্চেন হলো, আর বোর্ডের স্ট্রিম একটা কোশ্চেন, তা কিন্তু নয়। কোনো সেটে হয়তো বোর্ডের স্ট্রিম থেকে কোশ্চেন দেবে, কোনো সেটে হয়তো দুটো কোশ্চেন দিল ট্রেন থেকে, কোনো সেটে হয়তো একটা স্পিড টাইম ডিস্টেন্স দিল, একটা বোর্ড দিল। তো মিলিয়ে ঝুলিয়ে কোশ্চেন কিন্তু বিভিন্ন যে সেটগুলো হবে সেটের মধ্যে আসতে পারে। বোঝা গেছে? আমাদের কিন্তু তিনটেই করতে হবে। এছাড়াও কি নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট তোমার চ্যাপ্টার। আর ভালো করে মাথায় রাখবে এই যে নাম্বার সিস্টেমের মধ্যে কনসেপ্ট হচ্ছে মেন জিনিস। কনসেপ্ট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন কিন্তু করতে পারে, কনসেপ্ট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন কিন্তু তোমাদের এই নাম্বার সিস্টেম থেকে করতে পারে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জেনারেলি আমরা সবাই এই চ্যাপ্টারটাকে ওভারলুক করে যাই, ঠিক আছে, যে কি আছে নাম্বার সিস্টেম হয়ে যাবে। কিন্তু ভাই বিশ্বাস করো 1-2 মার্কসের জন্য কিন্তু সিলেকশন থেকে তুমি পেরিয়ে যেতে পারো শুধুমাত্র এই চ্যাপ্টারটার জন্য। এই জন্য খুব ভালো করে এইটাকে ওভারলুক করবে না। নাম্বার সিস্টেমের কোশ্চেন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস তোমরা করে যাবে। দ্বিতীয়ত আসি কি, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন। তো যেমন যেখানে দেওয়া রয়েছে বডমাস রুল, বডমাস রুল ছাড়াও আমি বলবো যে দেখো বেসিক যে সিম্পলিফিকেশন হয়, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে, কোশ্চেন আসতে পারে, আসবেও। এবং তোমরা যদি পিওয়াইকিউ কোশ্চেন সলভ করে থাকো সেখানে তোমরা দেখতে পারবে। এছাড়াও কি এলসিএম এইচসিএফ ফাউন্ডেশন চ্যাপ্টার, একদম এলসিএম এইচসিএফ তোমাকে জানতে হবে, বিকজ এলসিএম এর কনসেপ্ট যখন আমি জানবো সেটা আমার ইউজ হবে টাইম এন্ড ওয়ার্ক থেকে। এবং ভাবতে পারো স্যার আপনি টাইম এন্ড ওয়ার্ক লিখেছেন, পাইপ অ্যান্ড সিস্টেম তো লেখেনি। দেখো টাইম এন্ড ওয়ার্কেরই তোমার কি বলো অ্যাপ্লিকেশন হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, তাই জন্য এটা ওর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো কি এলসিএম উপর নির্ভর করে টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে বা বলো পাইপ অ্যান্ড সিস্টেম হচ্ছে। এবং ইন্ডিভিজুয়ালি কিছু কোশ্চেন থাকে যেখানে তোমাদের এলসিএম এইচসিএফ দুটোকে ইউজ করে আমাকে কোনো কোশ্চেন সলভ করতে হয়। তো বোঝা গেছে এখান থেকে 1 থেকে 2খানা কোশ্চেন আসবে, তার বেশি আশা করছি আসবে না, ঠিক আছে। যেমন মেনসুরেশন, এটাও খুব বেশি কোশ্চেন দেবে না, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন, ঠিক আছে। তো যেটা তুমি দেখতে পাচ্ছ, আর ডিআই এখনকার দিনে তুমি দেখবে যে একটু আধটু কিন্তু ডিআই এর কোশ্চেনও, মানে যেটাকে আমরা বলে থাকি ডেটা ইন্টারপ্রিটেশন, এর থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে। এবার অনেকে ভাবতে পারে স্যার এখানে তো আপনি কোনো অ্যাডভান্স ম্যাথ যেমন ট্রিগনোমেট্রি অ্যাপ্লাই করেননি বা ট্রিগনোমেট্রি মেনশন করেননি, জিওমেট্রি স্যার আপনি মেনশন করেননি, ঠিক আছে। এছাড়াও অনেক চ্যাপ্টার যেগুলো আপনি মেনশন করেননি। দেখো মেনশন না করার পেছনে কারণ হচ্ছে যে এমন না যে সেই চ্যাপ্টারগুলো আসবে না বা তার থেকে কোশ্চেন আসতে পারে না, কোশ্চেন কিন্তু অবভিয়াসলি আসবে এবং আসতেও পারে। যেটা মেন হচ্ছে আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি মেনলি অ্যাডভান্স ম্যাথের সরি অ্যারিথমেটিকের কোশ্চেন, যেই কোশ্চেনগুলো বারবার আসে, মানে তুমি জানো যেখান থেকেই আসবে, মানে আসবেই আসবে। অ্যাডভান্স ম্যাথে কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে হয়তো অনেক সময় বেশিটা আজকালকার দিনে অ্যাডভান্স ম্যাথ দিচ্ছে না, ঠিক আছে। বাট তুমি যদি রিসেন্ট এনটিপিসিটা বলো, যেটা এখন হচ্ছে, যখন তোমরা আজকের দিন তারিখ ভিডিওটা দেখছো, তখনও তুমি দেখো যে কিছু কিছু এক্সামে অ্যাডভান্সের বেশি কোশ্চেন দেয়, অ্যারিথমেটিকের কম কোশ্চেন দেয়। কিছু কিছু পেপারে অ্যারিথমেটিকে বেশি দেয়, অ্যাডভান্স কম, কিছুতে অ্যাডভান্স বেশি, কিছুতে অ্যারিথমেটিক কম। তো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এছাড়াও যে চ্যাপ্টারগুলো ইনক্লুড রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেখান থেকেও কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 2টো করে কোশ্চেন আসতে পারে। এবার আমি তোমাদেরকে এই জন্য বলবো যে দেখো যখন তোমরা পড়ছো সবার আগে যে কাজটা, কেন দেখো তুমি যদি ভালো করে জিজ্ঞেস করো যে এখানে এমন কোনো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার নেই যে যেখান থেকে ডাইরেক্টলি 10টা কোশ্চেন আসে, তা কিন্তু কোনোদিনও হয় না। এটা কোনো ব্যাংকের পরীক্ষা নয় যে আমি বলতে পারি যে এই কোশ্চেন 10টা আসবে, এই কোশ্চেন 5টা আসবে, বা এটা কোনো কলেজের পরীক্ষাও নয়। এখানে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার থেকে 2 থেকে 3খানা কোশ্চেন ম্যাক্সিমাম থাকে। এই জন্য কি যারা এখন অবধি সিলেবাস কমপ্লিট করোনি তাদেরকে বারবার আমি বলবো যে সিলেবাসটাকে শেষ করো, সম্পূর্ণ চ্যাপ্টার যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেটা সিলেবাসটাকে সবার আগে কমপ্লিট করো, ঠিক আছে। বোঝা গেছে? চলো নেক্সট মুভ করে আসি। দেখো আমার ফোকাস এরিয়া যেমন লেখা রয়েছে কি পার্সেন্টেজ, রেশিও এবং ডিআই, এগুলো কিন্তু খুব ইজি, এবং অ্যারিথমেটিক ম্যাথ কিন্তু অনেক তাড়াতাড়ি তোমরা করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্পিড তুমি কিন্তু ভালোভাবে টানতে পারবে অ্যারিথমেটিকের মধ্যে। চলো নেক্সট চলে আসি আমরা, যেটাকে আমরা জিআই বলে থাকি বা কেউ কেউ এটাকে রিজনিং বলে থাকে, বোথ আর সেম। এবার দেখো কি অ্যানালজি, এই অ্যানালজির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে ততভাবে অ্যানালজি করতে পারবে, ঠিক আছে। ক্লাসিফিকেশন তার মধ্যে হচ্ছে কোডিং ডিকোডিং। আমি বারবার তোমাদেরকে বলবো যে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালফাবেট, তার অপোজিট অ্যালফাবেট কি আছে এবং তার প্লেস ভ্যালু, এই 3-4টে জিনিস কিন্তু আমার জানা দরকার। তাছাড়া কোডিং ডিকোডিং যাই আসুক না কেন আমি কিন্তু একদম স্টার্টটাই করতে পারবো না। আমি অনেকেই দেখেছি যে অনেকে কি ভেবে থাকে যে কোডিং ডিকোডিং করার আগে ওই ABCD করে লিখে নেবো, 1 2 3 4 করে লিখে নেবো, আবার হয়ে যাবে। বিশ্বাস করো হবে না।
তোমাকে মুখস্থ থাকতে হবে। তোমাকে যদি বলে এস এর কোড কত, তুমি বলবে যে স্যার এস এর কোড হচ্ছে 19, আর ওর অপোজিটে কোন অ্যালফাবেট থাকে, এইচ থাকে, এবং এইচ এর কোড কত স্যার 8, S19 H8। এভাবে তোমাকে পুরো মুখস্থ রাখতে হবে পুরো সিকোয়েন্সটা, 26টা লেটার তোমায় মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? এবং তাদের প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু কত, এন এর প্লেস ভ্যালু কত, পি এর কত, কিউ কত, আর কত, কে কত, সব কিন্তু তোমায় জানতে হবে। নেক্সট হচ্ছে কি নাম্বার সিরিজ, ঠিক আছে। দেখো নাম্বার সিরিজের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে পার্টিকুলারলি বলি, সেই জিনিসটা কি, তোমাদের স্কোয়ার, কিউব, টেবিল, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, এবং যত প্র্যাকটিস করবে তত বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন কিন্তু তুমি সলভ করতে পারবে। এই জন্য কি রিজনিং এর ক্ষেত্রে যেটা সব থেকে তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো, বাকি টপিকের কম্পেয়ারে তোমায় যদি বলি যে এগুলো কিন্তু অনেক সহজ থাকে বা ইজি থাকে, তো সেই ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। চলো নেক্সট হচ্ছে ব্লাড রিলেশন, খুব সোজা কোশ্চেন। ব্লাড রিলেশনে বিভিন্ন ভ্যারাইটি হয়, বিভিন্ন টাইপ থাকে, ঠিক আছে। তো আমাদের কিন্তু যাই করি না কেন, চাহে ম্যাথ করি আমরা রিজনিং করি, বিভিন্ন যে টাইপ থাকে সেই টাইপগুলো কিন্তু আমাকে প্র্যাকটিস রাখতে হবে। ডিস্টেন্স ডিরেকশন, ভেন ডায়াগ্রাম এবং সিলগস খুব ইম্পর্টেন্ট। আমি অনেককেই দেখেছি যে এই দুটো টপিক না তারা জানে, তারা কোশ্চেনও করে, বাট তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিউশন, প্রচন্ড তাদের ভুল হয়। বিকজ সিলগস, আমি আবারও বলছি, সিলগস হচ্ছে একটা এমন চ্যাপ্টার যেখানে তোমার যদি কনসেপ্ট 99% ক্লিয়ার থাকে, তাও তুমি পরীক্ষায় ভুল করে আসতে পারো। এখানে সিলগসের মধ্যে তোমার কনসেপ্ট ক্লিয়ারেন্স থাকা চাই 100%, ঠিক আছে। যখন তোমার 100% কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখনই তুমি সিলগস ঠিকঠাক করবে। কারণ একটু যদি ভুল, একটু যদি ঘুরিয়ে দেয় কোশ্চেন, ধরো প্রিভিয়াস ইয়ারে তুমি দেখছো একদম ইজি ইজি সিলগস আসছে, বাট এই ইয়ারে হয়তো একটু ভালো কনসেপ্টে দিল, অনলি এ ফিউ দিয়ে কোশ্চেন দিতে পারে, পসিবিলিটি কেস দিয়ে কোশ্চেন দিতে পারে, আইদার অর দিয়ে কোশ্চেন দিতে পারে, অনলি কেস দিয়ে কোশ্চেন দিতে পারে। তো আমাদের বাকি জিনিসগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। যেমন কি পাজল, দেখো পাজল খুব একটা টাফ আসে না, পাজল টাফ আসে শুধুমাত্র ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে তুমি বলতে পারো, এবং যারা ব্যাংক দিচ্ছ না, গ্রুপ ডির ক্ষেত্রে পাজল যেগুলো থাকে একদম সহজ সহজ পাজল, যেমন দেখতে পাচ্ছ এরকম ধরো 6-7 জন রয়েছে, এর পাশে বি, এর পাশে সি, এর সেকেন্ড প্লেসে, এইভাবে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট সাজাতে হবে, একদম বেসিক, বাট অবভিয়াসলি প্র্যাকটিস রাখতে হবে। মিটার অর্ডার থেকে কোশ্চেন আসতে পারে, কাউন্টিং ফিগার্স থেকেও কিন্তু আমাদের কোশ্চেন থাকতে পারে। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো যে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত কত মার্কসের প্রশ্ন আসে, ঠিক আছে। চলো নেক্সট সায়েন্স। সায়েন্স স্যার কত মার্কসের আসছে, 25 মার্কসের শুধুমাত্র সায়েন্স ক্যারি করছে। রিজনিং কত ছিল, রিজনিং কিন্তু তুমি ভাববে না আরে রিজনিং হয়ে যাবে, হয়তো তোমার রিজনিং ইজি, হয়তো তোমার মনে হতে পারে স্যার রিজনিংটা না খুব ইজি, আমার টাফ লাগে ম্যাথ, কেউ বলবে স্যার আমার টাফ লাগে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, বাট বিশ্বাস করো এই ইজিতেই কিন্তু তারা 30 মার্কস দিয়েছে, এই ইজিতে কিন্তু তারা 30 মার্কস দিয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে সবাই টার্গেট করবে এটাকে 30-এ 30 আনার। তুমি দেখো অনেকে আছে তারা ম্যাথে 25-এ 25 নিয়ে আসবে, রিজনিং এ তারা 30-এ 30 নিয়ে আসবে, এটা কিন্তু গ্যারেন্টি, তুমি বিশ্বাস রাখো। এই যে তুমি 25 প্লাস যে তুমি 30 পেলে, ঠিক আছে, মানে 55 মার্কস, এটা কিন্তু প্রচুর ব্যক্তি আছে যারা কিন্তু স্কোর করবে, এবং তারা জানে যে এটা তারা পাবে, তারা জানে যে এই 55 তারা পাবে যাই কোশ্চেন দিক না কেন, ঠিক আছে। বাকি খেলা ঘোরে হচ্ছে সায়েন্সের ওপর, বাকি খেলা ঘোরে কোথায়, সায়েন্সের ওপর, এবং তোমার ঘোরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ারের ওপর। এবার দেখো, চলো আসা যাক সায়েন্সটার ক্ষেত্রে কি আসতে পারে। দেখো সায়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি কি থাকে, বেসিক্যালি তোমার প্রথম চ্যাপ্টার থাকে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেমন কি আমরা সবাই জানি MLT, ঠিক আছে। এই ডাইমেনশনাল ফর্মুলা তোমাকে করতে পারে, ঠিক আছে, কোনো একটা দিল যে ডেনসিটি ডাইমেনশনাল ফর্মুলা কি হয়, MLT দিয়ে রিপ্রেজেন্ট করে থাকো, ঠিক আছে। এগুলোর থেকে প্রশ্ন তো দেবেই দেবে একটা গ্যারেন্টি, ঠিক আছে। ধরো বলবে যে ফোর্সের তুমি ডাইমেনশনাল ফর্মুলা বলো কি হবে, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, এবং মোশন বা ফোর্স থেকে কোশ্চেন থাকবে, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কোশ্চেন থাকবে, ইলেকট্রিসিটির থেকে কোশ্চেন থাকবে, লাইটের থেকে কোশ্চেন থাকবে, এবং এছাড়াও যা চ্যাপ্টার আছে সেখান থেকেও কিন্তু 2 থেকে 3খানা কোশ্চেন করে ম্যাক্সিমাম তোমার থাকবেই থাকবে, ঠিক আছে, এটা গ্যারেন্টি। এছাড়াও চলে আসো কি কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল থেকে তোমার কোশ্চেন গ্যারেন্টি, সেটে ফাসবে যে পিরিয়ডিক টেবিল থেকে তোমার কোশ্চেন থাকবে, ঠিক আছে। অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, মেটাল অ্যান্ড নন মেটালস, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনস থেকে বিভিন্ন, সেখান থেকে কোশ্চেন তোমাদের ফ্রেম হবে, ঠিক আছে। এছাড়াও কি বায়োলজি, হিউম্যান বডি, বিভিন্ন ডিজিজ থাকে, প্ল্যান্ট সিস্টেম, নিউট্রিশন, এই সব করার থেকে কিন্তু 2 থেকে 3খানা কোশ্চেন তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, তুমি যদি বলো স্যার এই কড়া টাইমের মধ্যে বা এইটুকু টাইমের মধ্যে কি করে পড়বো, কোনটাকে জোর দেবো, দেখো একটা জিনিস ভালো করে বোঝো,
সায়েন্সে তোমার রয়েছে 25 মার্কস, ঠিক আছে, সায়েন্সে তোমার রয়েছে 25 মার্কস। আর যদি আমি বলি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার রয়েছে 20 মার্কস, ঠিক আছে। তাহলে তুমি এটা অ্যাজিউম করতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়তো তোমার 5 থেকে 7খানা কোশ্চেন দেবে, বা তার বেশিও দিতে পারে, 10টা কোশ্চেনও দিতে পারে কারেন্ট অ্যাফেয়ার থেকে। তুমি বলতে পারো না যে স্যার 10টা কোশ্চেন কেন দিলেন, 10টা কোশ্চেনও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থেকে আসতে পারে। এই জন্য কি আমাদেরকে সায়েন্স খুব ভালোভাবে পড়তে হবে। সায়েন্সের ক্ষেত্রে একদম ফাউন্ডেশনের ক্ষেত্রে কোথায় পড়তে পারো, তোমার যদি বাড়িতে এনসিইআরটি বই থাকে তুমি এনসিইআরটি বই থেকে পড়তে পারো। এছাড়া বিভিন্ন মেটেরিয়াল রয়েছে, বিভিন্ন সোর্স রয়েছে, যে সোর্স থেকে তোমরা কিন্তু এর কনসেপ্ট ক্লিয়ার করতে পারো এবং কোশ্চেন করতে পারো। এবং আবারও তোমাদের বলছি, অনেকেই করে যে আমি ভাই কনসেপ্ট পড়ে নিলাম, অনেকে আমি দেখেছি যে বিশাল সে কনসেপ্ট ফনসেপ্ট পড়ে নিল এবং কনসেপ্ট পড়ার পর সি আর এমসিকিউ সলভ করলো না, ঠিক আছে, তখন সে ফেঁসে যাবে, তখন সে ফেঁসে যাবে। এই জন্য কনসেপ্ট যখন যেমন যেমন পড়ছো প্লাস এমসিকিউ সলভ করো। কারণ আলটিমেটলি দেখো, আমরা এখানে স্কুলে নেই, আমরা তো স্কুলে পড়ছি না যে স্কুলে কি হতো, ধরো আমাকে একটা কোনো কোশ্চেন দিত সায়েন্সে, সেটাকে আমাকে অ্যান্সার লিখতে হতো অত বড়, আমার অত লিখে তো জেনে লাভ নেই। আমি জানবো, তার থেকে কোশ্চেন সলভ করব, পরীক্ষায় যটা কোশ্চেন ঠিক করতে পারবো সেই পরিমাণে আমি মার্কস পাবো, বোঝা গেছে? তো এই জন্য কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ ভাই প্র্যাকটিস করতে হবে, অপশন টেস্ট শিখতে হবে, ঠিক আছে, অপশন দেখে এলিমিনেট করা শিখতে হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোতে মেনলি লোকে ধ্যান দেয় না। আচ্ছা, এরপর চলে আসি কারেন্ট অ্যাফেয়ার। অনেকের থাকে স্যার কারেন্ট অ্যাফেয়ার কদিন পড়বো স্যার, 6 মাস পড়বো স্যার, 8 মাস পড়বো স্যার, 12 মাস পড়বো স্যার, 24 মাস মানে 2 বছর পড়বো। দেখো, সবার আগে তুমি কোনটা পারবে আমাকে বলো অনেস্টলি। কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে এটা সমুদ্রের মতন। কারেন্ট অ্যাফেয়ার কিসের মতন? সমুদ্রের মতন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। কেন? দিনে ধরো আজকালকার দিনে অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে। এই রাশিয়া ইউক্রেন ওয়ার, সরি, এখন তোমাদের যেমন ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, ইসরায়েল ইউএসএ যুদ্ধ হচ্ছে, তো এই রিলেটেড কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। যে কোনো কিছুর থেকে প্রশ্ন আসতে পারে, কোনো একটা আরবিআই পলিসির থেকে কোশ্চেন এসে গেল, রেলের কোনো একটা ইনোভেশন থেকে কোশ্চেন এসে গেল, সায়েন্স থেকে কোনো কোশ্চেন এসে গেল, অ্যাওয়ার্ড থেকে কোনো একটা কোশ্চেন এসে গেল, তো সমুদ্রের মতন। তো মেনলি তোমরা একটু ধ্যান দাও, ভালো করে বোঝো যে আগে তোমরা দেখো যে কিসের থেকে কোশ্চেনটা আসছে পেপারে, ঠিক আছে। এতে কি হবে, তুমি যখন পিওয়াইকিউ, তুমি যখন একটু পিওয়াইকিউতে কি করো, একটু নজর রাখো, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে একটু তোমরা খেয়াল রাখো বা নজর রাখো এবং দেখো ওখানে যে কিসের থেকে কোশ্চেন মেনলি দিচ্ছে বা কি টাইপের কোশ্চেন দিচ্ছে, এবং সেই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বিশাল পড়ে লাভ নেই। এখন অনেকে আছে আমি দেখেছি যে সারাদিন সে পড়ছে কারেন্ট অ্যাফেয়ার, সারাদিন কারেন্ট অ্যাফেয়ার পড়ছে, আর হাজারটা চ্যানেলের যারা কারেন্ট অ্যাফেয়ার পড়েই থাকে। তো দেখো, অত যদি করতে যাও না, আলটিমেটলি কিছুই হবে না। এবং বিশ্বাস রাখো যে এখানে যদি তোমার 10টা কোশ্চেনও থাকে, বা 10টা বলো বা 8টা কোশ্চেনও থাকে, তুমি যদি এইটা টার্গেট করো যে আমি 8টার মধ্যে 8টাই পারবো, 10টার মধ্যে 10টাই পারবো, সেটা কিন্তু হয় না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তুমি এখানে 4 থেকে 5খানা কোশ্চেন তুমি ঠিক করে আসতে পারবে, 4 থেকে 5খানা কোশ্চেন তোমার কমন পড়বে এবং 4 থেকে 5খানা কোশ্চেন তুমি ঠিক করে আসতে পারবে। তো এই 4-5টা কোশ্চেনের জন্য তুমি কিন্তু এই সায়েন্সটাকে মানে অবহেলা করো না, ঠিক আছে। কেন? এইখান থেকে আসছে ভাই 25, এখান থেকে আসছে 25, আর এইখান থেকে মাত্র তুমি পারবে, তুমি যতই পড়ো না কেন ভাই, তুমি পারবেই 4 থেকে 5টা কোশ্চেন, ঠিক আছে। এটা দুনিয়ার নিয়ম। খুব তুমি যদি একদম প্রডিজি হও বা বিশাল তুমি তোমার কমন এসে গেল, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। এক্সেপশন তো তোমার পিরিয়ড টেবিলও রয়েছে, তোমার কেমিস্ট্রিতে এক্সেপশনস রয়েছে, তো সেটা এক্সেপশনস আলাদা, ঠিক আছে। এছাড়াও যদি আমি নর্মাল স্টুডেন্টের কথা বলি বা যারা ক্লিয়ার করেছে তাদের কথা বলি, তারা কিন্তু মেনলি কারেন্ট অ্যাফেয়ার 4-5টাই কমন পায়, ঠিক আছে। এছাড়া কি, দেখো, হিস্ট্রি থেকে তোমার 2 থেকে 3খানা কোশ্চেন আসবে, জিওগ্রাফির থেকে 2খানা 3খানা কোশ্চেন, পলিটির থেকে 2খানা 3খানা কোশ্চেন, ইকোনমির থেকে 2খানা 3খানা এবং স্ট্র্যাটেজিকের থেকে 2খানা 3খানা। বাট এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, দেখো, যদি আমরা সিলেবাস দেখি, অনেস্টির সাথে বলি, যদি আমরা সিলেবাস দেখি, সিলেবাসের ক্ষেত্রে এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এটা কিন্তু একটা ভাস্ট সিলেবাস, বিশাল সিলেবাস একটা, ঠিক আছে। এটা কিন্তু একটা বিশাল সিলেবাস। এবার কি করতে হবে স্যার, আমি কি তাহলে স্যার সায়েন্সও পড়বো স্যার, কারেন্ট অ্যাফেয়ারও পড়বো, হিস্ট্রি জিওগ্রাফি পড়বো? আমি যদি তোমার যদি আমার কথা রাখো বা যারা ক্লিয়ার করে তাদের থেকে আমি বলছি, সায়েন্সটা ভাই তোমাকে করতেই হবে, সায়েন্সের ক্ষেত্রে কোনো অপশান নেই, সায়েন্স ভাই তোমাকে করতেই হবে, তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার তুমি ডেলি রিভিশন করো, 4-5টার মধ্যে 4-5টা কোশ্চেন তো পারবে এবং 4-5টার ক্ষেত্রেও সিলেকশন কিন্তু অনেকভাবে নির্ভর করে। এগুলোর ক্ষেত্রে কি করবে দেখো, এগুলোর ক্ষেত্রে তোমরা খুব ভালো করে পিওয়াইকিউ দেখো, ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন দিচ্ছে। যেমন এখন না খুব ট্রেন্ডিং আছে যে
মিডাইভাল হিস্ট্রি থেকে প্রশ্ন থাকে, মিডাইভাল এবং মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন থাকে, বাট এনশিয়েন্ট থেকে অত কোশ্চেন থাকে না। তো যখন এনশিয়েন্ট থেকে কোশ্চেন থাকে না, আমার অতটা এনশিয়েন্ট হিস্ট্রি পড়ে লাভ আছে? পড়ে লাভ নেই। তাহলে আমার যদি হিস্ট্রি পড়তেই আমি কি পড়বো? আমি মিডাইভাল পড়বো, মডার্ন হিস্ট্রি পড়বো, ঠিক আছে? তো বুঝতে পেরেছো, এই জন্য নির্ভর করে হচ্ছে তোমার অবজারভেশন স্কিল। খুব ভালো করে অবজার্ভ করো, এগুলো কিন্তু নিজে করতে হবে, কেউ করে দেবে না। নিজে অবজার্ভ করো যে কি টাইপের ফ্রেম করছে কোশ্চেন। এতগুলো যে লাস্ট ইয়ার পরীক্ষা হলো, এই আগের বছর পরীক্ষা হলো, সেখানে তুমি দেখো যে এতগুলো যে সেট হয়েছে। আই হোপ ইউটিউব ইউটিউব বলো বা তুমি বিভিন্ন ওয়েবসাইট বলো, সেখানে সবকটা সেট অ্যাভেলেবেল রয়েছে। সেই সেটগুলোকে তুমি নিজে অ্যানালাইসিস করো যে কি টাইপের কোশ্চেন দিচ্ছে, তার আগের বছর বা যেভাবে এক্সাম হয়েছিল তখন কি টাইপের প্রশ্ন দিত, সেই টাইপের কোশ্চেনগুলো করে যাও, ঠিক আছে? কারণ এগুলো সব কিছু পড়তে গেলে আলটিমেটলি তুমি যদি বাকি না পড়তে পারো, যেখানে তোমার 25 মার্কস রয়েছে, বা রিজনিং প্র্যাকটিস করতে না পারো, ম্যাথ না করতে পারো, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, তো যেটা তোমাদের বললাম যে দেখো এখনো ফাইনাল ওয়েটেজ কি, দেখো 25টা কোশ্চেন। এখানে ডিফিকাল্ট লেভেল কি থাকে? মডারেট থাকে। মাথায় রাখবে যে দেখো গ্রুপ ডি মানে এটা ভাববে না আর এটা তো বিশাল সোজা কোশ্চেন, তা কিন্তু নয়। সব থেকে বড় ম্যাটার হচ্ছে সেটা হচ্ছে এটা সিঙ্গেল এক্সামিনেশন। তার মানে কি? সিঙ্গেল এক্সামিনেশন মানে হচ্ছে যে খাতা কলমে তোমাকে একটাই খাতা কলম ইন দ্য সেন্স সিবিটি, সিবিটি তোমাকে একটাই দিতে হবে। সিবিটি যখন তুমি পাস করবে তারপর তোমার পিইটি হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমার দৌড় আছে এবং 35 কেজি বস্তা নিয়ে দৌড়াতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি এখানে কোনো সিবিটি 1 বা সিবিটি 2 বলে জিনিস নেই, যা আছে সিবিটি 1। তো সেই ক্ষেত্রে কি অবভিয়াসলি তারা ম্যাথে প্রশ্নটা ভালো করবে, ঠিক আছে? ম্যাথে প্রশ্নটা একদম সোজা করবে না। তো খুব দরকার হচ্ছে তোমরা আগে বোঝো যে পি বাই কিউটা খুব ভালো করে খেয়াল রাখো, পি বাই কিউটা খুব ভালো করে দরকার তোমাদের, ঠিক আছে? যে এক্স্যাক্টলি ঠিক কি টাইপের কোশ্চেন দিচ্ছে। যদি আমি রিজনিং এর কথা বলি, রিজনিং দেখো সত্যি কথা বলতে খুব তোমার ফাঁসানোর নেই। যত তোমার প্র্যাকটিস যদি ভালো থাকে, এখানে 30-এ 30 অনেকেই আনবে বা অনেকে এনেও এসছে, ঠিক আছে? আচ্ছা, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কি মডারেট দেবে অবভিয়াসলি। দেখো এটা সিঙ্গেল এক্সামিনেশন, তো তুমি জেনারেল সায়েন্সের কথা বলে একদম পাতি কোশ্চেন তোমায় দেবে না। যখন যদি একদম ইজি ইজি বলবে না যে ওয়াটারের ফর্মুলা কি H2O, ও তো দেবে না, তাই না? একটু ভালো লেভেলে কোশ্চেন দেবে, ঠিক আছে? বাট অবভিয়াসলি কি এমসিকিউ প্র্যাকটিস, যত এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ স্যার কি পিওয়াই কি করবো? দেখো পিওয়াই কি করার আগে আমি তোমাদের বলবো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করবো, চ্যাপ্টার ওয়াইজ। আমি তোমাদেরকে বলবো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আগে করতে, স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করার পর তখন তুমি যাও পিওয়াই কি। তো আগে তো কনসেপ্ট শিখতে হবে, আগে তো ভাই বুঝতে হবে কনসেপ্ট, যে ভাই চ্যাপ্টারে আছে কি, ঠিক আছে? আমি যদি জানি না স্যার মোশন কি হয়, লজ অফ মোশন কি হয়, তারপর যদি আমি এমসিকিউ করতে যাই কি করে হবে? তো আগে কনসেপ্ট শেখো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করো, পিওয়াই কি করো, দ্যাটস অল। তারপর তো মক টেস্ট, ফাইনাল মক টেস্ট দেবে। আচ্ছা, এবার যদি তোমাকে যদি সামারি করতে হয় যে স্যার কি কি করা উচিত, সেটা কি? রিজনিং হচ্ছে হাই স্কোরিং, এখানে 25 থেকে 30 মার্কস অনেকেই পাবে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি যে 20 থেকে 25 মার্কস অনেকেই পাবে এর মধ্যে, ঠিক আছে? সায়েন্স কি এনসিইআরটি বেসড, কনসেপ্ট ক্ল্যারিটি। তারপর যেটা তো বললাম যে আগে কনসেপ্টের মধ্যে ক্লিয়ার থাকবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করো, তারপর পিওয়াইকিউ দেখো, তারপর গিয়ে মক দাও। তো এগুলো তোমায় আনতে হবে। আর জিআই বলি, জি এর ক্ষেত্রে কি বললাম যে লাস্ট যা দেখেছো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আগে পিওয়াইকিউ পেপারে দেখো কি কি আছে, সেই ট্যাবটাই পড়ো, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে লাস্ট 6 মান্থস দেখো, 6 মান্থস হয়ে গেলে 8 মান্থ। তো প্যাটার্ন কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এবার তাদের জন্য এই ভিডিওটা, বা তাদের জন্য যেটা বলার, যে আমরা এডুহাব বাংলা তোমাদের জন্য কিন্তু এই আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু খুব শীঘ্রই, মানে অলরেডি কিন্তু আমরা অ্যানাউন্স করে দিচ্ছি, এখন থেকে তোমাদের অ্যাডভান্স অ্যানাউন্স করে দিচ্ছি যে এর জন্য কিন্তু আমরা একটা অনলাইন এবং অফলাইন ব্যাচ কিন্তু আনতে চলেছি, ঠিক আছে? তোমরা কি কি পাবে এই ব্যাচের মধ্যে দেখে নাও। দেখো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, আমরা তোমাদেরকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। আচ্ছা, এছাড়াও কি মক টেস্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা তোমাদেরকে মক টেস্ট মানে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডির মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করব। এছাড়াও রেকর্ডেড ভিডিও, কেন অনেক সময় কি হয় যারা অফলাইন পড়তে আসছো, অনেকে কি দুদিন ক্লাস এলো, তারপরের দিন হয়তো কোনো শরীর খারাপ হয়ে গেলো, সে ক্লাসটা আসতে পারলো না, ঠিক আছে? তো সেখানে কি হবে, আমরা তো চ্যাপ্টার নর্মাল পড়াতে থাকবো চ্যাপ্টার ওয়াইজ, বা যেভাবে তোমাদের ক্লাস হবে সেগুলো সম্বন্ধে ডিটেলস বলে দেবো কিভাবে কি প্যাটার্নে ক্লাসটা থাকবে। ধরো তুমি মিস করে গেলে, তো সেই ক্ষেত্রে কি সেই ক্লাসের সম্পূর্ণ রেকর্ডিং তুমি কিন্তু সাপোর্ট পেয়ে যাবো তোমাদের অ্যাপ্লিকেশন, যার নাম হচ্ছে এডুহাব অ্যাপ, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এবং আমাদের যে ব্যাচটা, যেহেতু প্রচুর স্টুডেন্ট আমাদেরকে দেখে যারা আমাদের এই বেলঘড়ির আশেপাশে থাকে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি যে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের
অনলাইন ব্যাচের সুবিধাও কিন্তু রয়েছে। তো আরও বাকি ডিটেলস জানার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 6290593827, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এছাড়াও যদি তোমরা কেউ পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে চাও সেক্ষেত্রে আমার নাম্বারটা লিখে নাও 9007990045, এই নাম্বারও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিজের নাম লিখবে এবং তারপর কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে চাও আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো আই হোপ আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আই হোপ অনেক কিছু শিখতে পারলে, বুঝতে পারলে যে কিরকম টাইপের মানে কিরকম বা কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসবে বা কত মার্কস ওয়েটেজ করবে, কি কি জিনিস আমাদের পড়া উচিত কি কি পড়া উচিত না। এবং আরেকটা কথা লাস্ট অব্দি বলে রাখি যে দেখো, আমায় কিন্তু এই জিনিসটাও জানতে হবে যে কোন জিনিসটা আমি পড়বো না। কোনটা পড়বো সবাই জানে, কিন্তু কোনটা পড়বো না এটাই কিন্তু নির্ভর করিয়ে দেয় যে সিলেকশন একজন পারছে এবং সিলেকশন পাচ্ছে না। কারণ ভালো করে দেখো, সিলেবাস হিউজ সিলেবাস, আমি কোনটা করতে পারবো শর্ট টাইমের মধ্যে সেটাই কিন্তু মেন ব্যাপার। এবং অবভিয়াসলি গাইডেন্সের জন্য তো আমরা রয়েছি। এবং আমাদের যে কোর্সটা হবে একটু তোমাদের ডিটেলস যদি বলে দিই, এটা কিন্তু এটা ভাববে না যে চ্যাপ্টার ওয়াইজ, এখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজও তোমাদের যদি দরকার হয় চ্যাপ্টার ওয়াইজও করাবো, এবং আমরা যতটা পারবো চেষ্টা করবো তোমাদের প্র্যাকটিস করানো, মানে তুমি বলতে পারো এক ধরনের প্র্যাকটিস ব্যাচও তুমি কিন্তু এটাকে বলতে পারো। প্রচুর পরিমাণে কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে, এছাড়াও প্রচুর কোশ্চেন তোমরা প্র্যাকটিসও করতে পারবে, ঠিক আছে? তো চলো, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শীঘ্রই তোমাদের সবাইকে জানিয়ে দেবো যে আমাদের এডু হাব বাংলার অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু চলে এসছে eduhub.co.in, সেখানে গিয়ে তোমরা খুব শীঘ্রই কিন্তু সম্পূর্ণ প্রচুর মক টেস্ট ফ্রি অফ কস্টে তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো বাকি ডিটেলস আগামী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ, টাটা, বাই বাই।